স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে নীলিমা জাহান। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানরা। সকালে তাদের বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতের অভিযোগে করা ৬ মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। সংস্থার মহাপরিচালকের দাবি, রাজনৈতিক বিবেচনায় নয়, তদন্তে প্রমাণিত হওয়ায় আসামি হয়েছেন তারা। গত বছরের ৫ই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। জানুয়ারিতে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করে সংস্থাটি। ওইসব মামলায় রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়। মামলা দায়েরের ২ মাসের মধ্যে দুদক হাসিনা পরিবারের বিরুদ্ধে ওই ৬ মামলার অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগপত্রে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানদের আসামি করা হয়েছে। মামলায় আসামি না হলেও অভিযোগপত্রে নতুন আসামি হয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। ৬ জনের অনুকূলে ৬০ কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ৬টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। রকেট গতিতে মামলার তদন্ত কাজ শেষ করা হয়েছে কিনা এমন প্রশ্নে দুদক মহাপরিচালক জানান, তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলি পর্যালোচনা শেষে তারা আমাদের কমিশনে তার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে কমিশন এই মামলাগুলোতে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করেছে। এই ক্ষেত্রে অন্য কোনো বিষয় এখানে বিবেচনা নয়। আক্তার হোসেন জানান, এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিত করতে চায় দুদক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে এমন ৩০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পাচারের টাকা কিভাবে ফেরত আনা যায়, এটি ছিল অন্তর্বর্তী সরকারের ফোকাস। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে টাস্কফোর্স। এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। প্রেস সচিব জানান, এরই মধ্যে ২০০টি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে এমন ৩০টির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। টাস্কফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি, অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য, এইটার প্রোগ্রেসটা কতটুকু, সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন। ক্ষমতা নেয়ার সময় দেশের অবস্থা ছিল বিধ্বস্ত গাজার মতোই। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। গেল আগস্টে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ ছিল বিধ্বস্ত গাজার মতো। বলেন, এদেশে কোনো ভবন ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের এক পরিবার। ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দিল্লি হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে না। অবশেষে ভোটাধিকার পাচ্ছেন ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি। আগামী জাতীয় নির্বাচনেই প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এ লক্ষ্যে একটি অ্যাপ বানাবে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে পারবেন প্রবাসীরা। পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন তারা। এদিকে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য। সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ভোটার হওয়া।
অবশেষে 1.5 কোটি প্রবাসীর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাদের দাবি আমলে নিয়ে এবার প্রক্সি ভোট দেওয়ার সুযোগ রাখতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিশন সূত্র জানিয়েছে, প্রবাসীদের প্রক্সি ভোটের সুযোগ দিতে তারা একটি অ্যাপ তৈরি করবেন, যার মাধ্যমে নিবন্ধিত হবেন প্রবাসীরা। পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। এদিকে প্রথমবার নাসিরুদ্দিন কমিশনের সাথে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পরে তিনি জানান, সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায়। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. এ সময় সিসি জানান, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চাওয়া হয়েছে যুক্তরাজ্যের। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। এখন পর্যন্ত ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 54টি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে রাজপথে থাকার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দলটির আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি করেন এই নেতা। বিকেলে ছাত্র জনতার জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের নিয়ে ইফতার আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি, যেখানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় আওয়ামী দোসরদের বিচারের দাবি করেন তারা। আমাদের সন্তানদের এভাবে কেন মারা হলো? আমার উত্তর কে দিবে? সে প্রস্তুত থাকুক। ভাবে রক্তক্ষরণ আর এই দেশে চাই না। সো আমরা চাই আগে আমাদের বিচার। দেশের বিচার ব্যবস্থা, সংস্কার, রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন সহ বর্তমান সরকারের নানা দিক নিয়ে কথা বলেন নেতারা। আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে নিপীড়ন করেছে, যারা গুলি করেছে, ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপরাপর পক্ষগুলো রয়েছে, সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ায় আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এদিকে দলের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই। দেশের শান্তি প্রতিষ্ঠায় কোনো রাজনৈতিক ফাঁদ বা মবে যুক্ত না হওয়ার আহ্বান জানান দলের নেতারা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির কোনো অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার, আবার কোনোটি কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টার মতো, এমন মন্তব্য করেছেন দলটির নেতারা। তারা বলেন, রাষ্ট্র জনগণের কল্যাণে ক্ষমতার পরিবর্তন দরকার, আর তা নিতে হবে নির্বাচনের মাধ্যমে। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান নেতা ও নেতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে দলের শীর্ষ নেতা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা গেল 16 বছরে আওয়ামী লীগের দুর্নীতি নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের বর্তমান অস্থির পরিস্থিতি স্থিতিশীল করতে তাগিদ আসে দ্রুত নির্বাচনের। সবাই এখন ক্রেডিট দিতে যাচ্ছে, আমরা সেই রাস্তায় যাচ্ছি না।
আমরা রিয়্যাক্ট করছি কখন? যখন বলে যে আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়্যাক্টটা করি। অতীতের অন্যায়কে, অতীতের দুঃশাসনকে যে আমরা ভুলে না যাই, বরং তার থেকে শিক্ষা নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের সামাজিক শৃঙ্খলা উদ্ঘাটিত করব। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। আজকাল বক্তৃতায় দেখি যে এত রক্ত এগুলো শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এদিকে সকালে দেশ জুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষকদের গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে পরিবার ও তার সহকর্মীরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান কলেজের পাশেই শান্তিনগরে থাকতেন পরিবার নিয়ে। এছাড়া উত্তরখানের পশ্চিম পাড়ায় আরেকটি বাসা ভাড়া নিয়েছিলেন তিনি। সোমবার ভোরে উত্তরখানে ছুরি হামলা শিকার হন ওই শিক্ষক। গুরুতর জখম অবস্থায় তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সাইফুর। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ঘটনার বিচার দাবি করেছেন তার স্বজন ও সহকর্মীরা। বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক। খুশি মামলা করব এবং আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। দুই সন্তান ও স্ত্রীকে ছাড়া গত 4 মাস তিনি কোথায় থাকতেন জানতো না তার পরিবার। তবে মাঝে মধ্যে তিনি বাসায় আসতেন। বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে, ব্যাগপত্র গুছাতে, খুব বেশি হলে গোসলটুকু করতে, এর বেশি কিছু না, সে চলে যেত। তো আমি প্রথমে বিশ্বাসই করি না। আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন, হোয়াটসঅ্যাপে দেখি। তারপরে আমি আবার ছবি পেলাম। তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই, মারা গেছে। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা, জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। ঘটনার ডাকাতি না অন্য কিছু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। চিকিৎসকরা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে। গত 6 মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী ওই শিশু। এ ঘটনায় 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন। একের পর এক ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে মুখর দেশ। ধর্ষকদের দ্রুত বিচার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ নানা দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন। রাজধানী জুড়ে মানববন্ধন, বিক্ষোভ আর সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে আজও বিক্ষোভ ও মিছিল হয়েছে রাজধানী জুড়ে। হাইকোর্ট থেকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ জুড়ে ছিল বিক্ষোভে উত্তাল। সোমবার দুপুর 12টায় হাইকোর্টের মেন গেটের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শুরু হয় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মানববন্ধন। সকাল থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে কর্মীরা সেখানে জড়ো হন। মানববন্ধনের রূপ নেয় প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ। 180 মিনিট লাগে না একজন দর্শিতা নারীর মৃত্যুতে, সেখানে 180 দিন বিচারে লাগার কোনো কথাই আসতে পারে না। আমরা মনে করছি দ্রুত সময়ের মধ্যে, আরও দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষণ কাণ্ডের বিচার হতে হবে। ধর্ষকের জানি সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে পারি, সেই বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। 180 দিনের যে সরকারের যে একটা জারি দিয়েছে, আমরা এই 180 দিন আসলে মানি না। আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মানে 1 দিন বা 2 দিন বা 7 দিনের ভিতরে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। দাবি আসে দোষীদের দ্রুত গ্রেপ্তারের। বাংলাদেশের এই আইন যুগোপযোগী করতে হবে এবং শুধু আসিয়া নয়, আসিয়া আমাদের বোন, শুধু আসিয়া নয়,
আগে যতগুলো ঘটনা রয়েছে তারও বিচার সুনিশ্চিত করতে হবে। এদিকে ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত ধর্ষকদের বিচার করতে হবে। আমরা চাই নারীদের নিরাপত্তা যেন রাষ্ট্র নিশ্চিত করে। এখন আপাতত আমাদের দাবি হচ্ছে আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ধর্ষকের একমাত্র নিকৃষ্টতম মৃত্যুদণ্ড চাই, দৃষ্টান্তমূলক শাস্তি, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মৃত্যুদণ্ড। এদিকে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে সকালে রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এই সময় তারা প্রয়োজনে আইন পরিবর্তন করে রাষ্ট্রের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে টিএসসি রাজু ভাস্কর্যের স্লোগানে মুখরিত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। নারী উত্তক্তের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর খালিদ মাহমুদ হৃদয় খান আটক হয়েছে। বিকেলে আমিন বাজার থেকে তাকে আটক করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তাকে কাল আদালতে তোলা হবে। মেয়েরা হিজাব ছাড়া বের হলে হৃদয় পাগলের বেশ ধরে অশালীন মন্তব্যের মাধ্যমে উত্তক্ত করত। তার শেয়ার করা ভিডিওতে অন্য ধর্মের এক মেয়েকে হিজাব পরার কথা বলে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। এছাড়া পর্দা ছাড়া বের হলে সম্প্রতি ধর্ষণের হুমকির ভিডিও শেয়ার করে অভিযুক্ত ওই যুবক। জামালপুরে ধর্ষণের মামলায় আসামির পক্ষ নেয় আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 জন। সম্প্রতি ইসলামপুর উপজেলায় এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় সবুজ মিয়াকে আসামি করে মামলা হয়। গেল 17 ফেব্রুয়ারি মামলার শুনানির তারিখ ছিল। ওই মামলায় জামিন আবেদন করেন আইনজীবী আব্দুল ওয়াদুদ ও নজরুল ইসলাম। আদালত চত্বরে ওই ঘটনার প্রতিবাদ জানাতে যায় শিক্ষার্থীরা। আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সংঘর্ষ বাধলে উভয় পক্ষের অন্তত 9 জন আহত হয়। তাদের মধ্যে 3 জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও ঋণ খেলাপিদের বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। পরিশোধের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এক্সিট সুবিধা। মাত্র 5% ডাউন পেমেন্ট দিয়ে এই সুবিধা নিতে পারবেন খেলাপি গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডাউন পেমেন্ট 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এক্সিট সুবিধার আওতায় 3 বছরের মধ্যে খেলাপি হওয়া ঋণ পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এসব ঋণ কোনো অবস্থাতেই পুনঃতফসিল বা পুনর্গঠন করা যাবে না। ঈদকে ঘিরে যাত্রী ও পণ্যের নিরাপত্তায় সমুদ্র বন্দর ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজ যাতে ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতে না পারে সেজন্য নিয়মিত নজরদারি করছে বাহিনীটি। পাশাপাশি পণ্যবাহী জাহাজের ডাকাতি রোধে হটস্পট শনাক্ত করে সেখানেও অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। গত 22 ডিসেম্বর চাঁদপুরের মেঘনায় সার বোঝাই কার্গো জাহাজে 7 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পর নৌপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সমুদ্র নৌপথকে আরও নিরাপদ করতে 24 ঘন্টা টহল কার্যক্রমে নামে কোস্টগার্ড। এরই অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীতে সোমবার নিরাপত্তা মহড়া দেয় কোস্টগার্ডের চৌকস দল। হাই স্পিড বোট নিয়ে ঢাকা চাঁদপুর নৌ রুটে টহল কার্যক্রম চালায় বাহিনীর সদস্যরা। কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক সংস্থাটি। আমাদের যেসব লাইটার কোস্টার ইদানিং আমরা শুনতে পাচ্ছেন যে আমাদের খাদ্য গুদামজাত করার জন্য তারা লাইটার কোস্টারকে বেছে নিয়েছে। আমরা সেগুলোকেও নিয়মিত টহলের মাধ্যমে তাদেরকে যেন মূল্যস্ফীতি বৃদ্ধি করতে না পারে সেজন্য তাদেরকেও আমরা টহলের নজরদারিতে রাখছি। একই সাথে লাইটার জাহাজগুলোর কারসাজির বিষয়ে সতর্ক অবস্থান তাদের। আসন্ন ঈদ, রমজান এবং পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের এই টহলটা আরও জোরদার করা হয়েছে। শুধু ঈদ নয়, নৌ রুটের সার্বিক নিরাপত্তায় সদা সতর্ক কোস্টগার্ড। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 10 জন আহত হয়। পুলিশ স্থানীয়রা জানায়, শনিবার চাপড়তলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সাথে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এরই জের ধরে আজ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষের লোকজন। সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মোহাম্মদ সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্রয় শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন। রোহিঙ্গা আশ্রয় শিবিরে জাতিসংঘের মহাসচিব কয়েকবার এলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি প্রথম সফর। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক আজম। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়ার আশ্রয় শিবিরে। একই দিন বিকেল 4টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার আশ্রয় শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় পোশাকের আমদানি কমে যাওয়ায় এবার ঈদের বাজার পাকিস্তানি কাপড়ের দখলে। একক ব্যবসা হওয়ায় দামও আগের চেয়ে বেশি। তবু এরই মধ্যে জমে উঠেছে পাকিস্তানি 3 পিসের বেচাকেনা। ক্রেতাদের পছন্দ কোঅর্ড সেট, 3 পিস ও 1 পিস। ঈদ কেনাকাটায় শপিং মল দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। দেশীয় পোশাকের পাশাপাশি এবার মার্কেট দখল করে আছে পাকিস্তানি পণ্য। এবারের ঈদে ক্রেতাদের পছন্দ পাকিস্তানি 3 পিস। শীর্ষে রয়েছে আঘানুর, সাদাবাহার, মারিয়াবি ও অন্যান্য বাহারি ডিজাইনের পোশাক। কাপড়, ডিজাইন ও রঙের তারতম্য দেখে শুনে পছন্দের পোশাক কিনছেন নারীরা। আমি পাকিস্তানি নুটসের ড্রেস নিচ্ছি, এটা এবার ট্রেনিংয়ে চলতেছে। এবার গিয়ে আমি 4টা ড্রেস কিনেছি, একটা হচ্ছে সারারা, একটা বুটিক্স, একটা ইন্ডিয়ান আর একটা নর্মাল সুতি। সো গত বছরের তুলনায় এবার একটু দামটা বেশি, বাট ঈদে তো শপিং করতেই হয়। ইন্ডিয়ান ড্রেসগুলো অফ আছে, যার কারণে পাকিস্তানি ড্রেসগুলোর দাম মোটামুটি আগের তুলনায় একটু বেশি। ভারত থেকে পণ্যের আমদানি কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাকিস্তানি পোশাকের দিকে, জানান বিক্রেতারা। যাদের আসলে একটু বাজেট বেশি তারা নুটস, তাওয়াক্কাল এই ধরনের 7 থেকে 10,000 টাকার মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিনতে পারতেছে। আর যাদের একটু কম বাজেট তারা বিনহামিদের 3 থেকে 3.5, 4 এই রেঞ্জের মধ্যে বিনহামিদের ড্রেসগুলো কিনতে পারতেছে। এবার তাহলে সারারা, গারারাটা একটু বেশি ভাইরাল হচ্ছে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো না থাকার কারণে এবার এগুলোর প্রতি মানুষ খুবই আকর্ষণীয়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ নোয়াখালী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমিতির আহ্বায়ক এম এ খান বেলালের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সমিতির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল বাকির উপস্থাপনায় এতে অংশ নেন নোয়াখালীর বিশিষ্টজনেরা। ইফতারে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো জিভোর ভি সিরিজের সবচেয়ে উন্নত পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ভিভো V55G স্মার্টফোনটি সবচেয়ে বড় আকর্ষণ 50 মেগাপিক্সেলের জাইস ক্যামেরা। এতে রয়েছে প্রো লেভেল বা উচ্চ মানের পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি দ্রুত গতির 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি সহ অত্যাধুনিক ফিচারের এই ফোন ব্যবহারকারীকে দেবে উন্নত অভিজ্ঞতা। রয়েছে CIPA 4.0 DSLR লেভেলের স্টাবিলাইজেশন। দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম এই ফোনে ছবি তোলার সময় হাত নড়ে গেলেও কিংবা রাতে তোলা যে কোনো ছবি থাকবে স্পষ্ট। 12 জিবি র্যাম, 256 জিবি রোম সম্পন্ন এই ফোনের বাজার মূল্য 62,999 টাকা। 10 বছরের শাসনের পর বিদায় নিলেন জাস্টিন ট্রুডো। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মার্ক কার্নি। আর নির্বাচিত হয়েই তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে জিততে চান তিনি, আর কানাডাকে গড়ে তুলতে চান সমৃদ্ধি অর্থনীতির দেশ হিসেবে। 2013 সালে কানাডার লিবারেল পার্টির গভীর সংকটের মুখে দলটির দায়িত্ব নিয়েছিলেন জাস্টিন ট্রুডো। এর 2 বছর পর দেশটির ক্ষমতায় বসেন তিনি। ধীরে ধীরে কানাডা ও বিশ্বের রাজনৈতিক অঙ্গনে হয়ে ওঠেন জনপ্রিয় ব্যক্তি। তবে 2024 সালে মুদ্রাস্ফীতি হানা দেয় কানাডায়। এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় অসন্তোষ বাড়ে নাগরিকদের মাঝে। এতে বিরোধী সহ নিজ দলের চাপের মুখে চলতি বছরের জানুয়ারিতে দলের প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো।
এরই মধ্যে স্থানীয় সময় রবিবার পার্লামেন্টে সদস্যদের ভোটে লিবারেল পার্টির 4 জন প্রার্থীর মধ্যে নতুন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হয়েছেন মার্ক কার্নি। সদস্যদের ভোটে 1,61,674টি ভোট পেয়ে জয়ী হন তিনি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134টি ভোট। নির্বাচিত হওয়ার পরপরই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে। ডোনাল্ড ট্রাম্প আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন, আমরা তাকে সফল হতে দিব না। আর কানাডাকে যথাযথ সম্মান না দেখানো পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক ব্যবস্থা চালু থাকবে। এছাড়া কানাডা কখনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আমরা যুদ্ধ চাই না, তবে আমেরিকা আমাদের সম্পদ, জমি ও দেশ চায়। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত এটি আমেরিকা নয় কানাডা। কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না। 59 বছর বয়সী অর্থনীতিবিদ মার্ক কার্নি 2008 থেকে 2013 সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার গভর্নরের দায়িত্ব ছিলেন। এরপর 7 বছর ছিলেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।